দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং একটি রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের উত্তরসূরি তারেক রহমান, এই তিনজনকে ঘিরে তৈরি হয়েছে এমনই একটি রাজনৈতিক অধ্যায় যেখানে নেতৃত্ব, দল গঠন এবং নির্বাচনের সাফল্য এক সুতোয় গাঁথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষের পরই নতুন মোড় নেয় রাজনীতি। বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নির্বাচনী মাঠে সহযোগিতার প্রতিশ্রুতি থাকলেও জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে কোনো সহযোগিতা না করার অভিযোগও তোলা হয় দলের পক্ষ থেকে। নির্বাচনের পরপরই প্রকাশ্যে এসব অভিযোগের পর প্রশ্ন ওঠে, তবে কি ফাটল ধরছে জামায়াত এনসিপির সম্পর্কে? মা বাবার পর এবার ছেলে দেখালেন পুরা বিশ্বকে বাজিমাত। আবারও বিএনপি নির্বাচনে বিপুল ভোটে পাশ করলেন, যেখানে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন তারেক রহমান। মা বাবার নির্বাচনটি কেমন ছিল? ছেলে তারেক রহমানের বেলায় কতটুকু নির্বাচন সঠিক হয়েছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। বিএনপি ভূমিধস বিজয়ের পিছনে কি ম্যাজিক কাজ করেছে, সম্পূর্ণ তথ্যটি থাকবে আজকের এই ভিডিওতে। জামাত আর এনসিপির ভিতরে শুরু হয়ে গেল শত্রুতা। কে হবেন বিরোধী দলীয় নেতা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। বেশ কয়েকদিন পর কালকে একটা ভালো ঘুম হয়েছে। আসলে গত কয়েকদিন থেকে আমি অসুস্থ, নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পেরেছেন। অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হয়েছি। একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল। কালকেই একটা ভালো ঘুম হয়েছে। কেন ঘুম হয়েছে আমি বলি। বাংলাদেশ, আমি বলবো, একটা সম্ভাব্য বিপদ থেকে মুক্তি পেয়েছে, সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি একটু ব্যাখ্যা করি। তার আগে আপনারা বলেন তো, এই যে রেজাল্ট দেখলেন, এটা দেখে কি অনেকেই নিশ্চয়ই অবাক হচ্ছেন? হয়তো খুব অল্প সংখ্যকই ভাবছেন এটাই হয়তো স্বাভাবিক। এখন বেশি সংখ্যক কেন তাদের তাক লেগেছে, কারণটা বলি। আমরা সাধারণত এখন সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত। আমরা মোবাইলে দেখি, মোবাইলে অসংখ্য খবর আসতে থাকে। তাতে অনেক কুতুব জন্ম নিয়েছে দেশে এবং বিদেশে, এবং এই কুতুবদের 80% অথবা আমি বলবো 90% সব মিলে এমন একটা আবহ তৈরি করলো যে বিএনপি নাই, বিএনপি একটা খেলনা পুতুলে পরিণত হয়েছে। এবং বিএনপিকে উদ্দেশ্য করে, বিএনপির জন্ম নিয়ে, বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে, তারেক রহমানকে নিয়ে, শুধু খালেদা জিয়াউর রহমানকে টাচ করার সাহস পায়নি, কিন্তু বাকি সবাইকে যেভাবে মেলাইন করেছে একেবারে প্রতিনিয়ত। আমরা যারা দুই একজন একটু মিউ মিউ করার চেষ্টা করছি, তারাও সন্ত্রস্ত ছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম। কারণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে গত 17 মাস শাসন হয়েছে। তারা নেতৃত্ব দিয়েছে, বলেছে ওখানে বুলডোজার চালাও, ওখানে ঘেরাও করো, ওখানে জ্বালাও, ওখানে পোড়াও, একে বের করে দাও, ওকে ধ্বংস করো, একে জেলে পড়ো, এর জেল থেকে বের করো। এই কর্মকাণ্ড রীতিমতো একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল বাংলাদেশ। যার কারণে হয়তো শেষ দিকে এসে আমি যেটা বুঝতে পারছিলাম যে প্রথম থেকে মনে হচ্ছিল তো বিএনপি মানে কত 10 আসন পাবে নাকি 20 আসন পাবে নাকি 30 আসন পাবে। এবং যেইভাবে হুঙ্কার দেওয়া হচ্ছিল, ইনকিলাব জিন্দাবাদ, জিহাদ জিন্দাবাদ, এবং মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, সেখানে দেখি আমার ভিউ ওই অল্প হালকা পাতলা
এ করে, কিন্তু অধিকাংশই হলো শুধু গালিগালাজ করে। তো ভাবলাম কি আসলে এটাই কি সব? শেষের দিকে একটু টের পাচ্ছিলাম যে না, এইটা দেয়াতে সম্ভবত বিএনপির জন্য ভালো হয়েছে। বিএনপির সর্বস্তরের নেতা কর্মী তারা একেবারে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই প্রচারণার বিপরীতে রুখে দাঁড়ানোর একটা মনোবৃত্তি তাদের মধ্যে জন্ম নিয়েছে। আপনাদেরকে বলি, বিএনপি করে না এমন সুশীল মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, তারাও দেখছে যে আরে এ তো রক্ষা নেই, এই মববাজদের হাত থেকে বাঁচতে গেলে তারাও কিন্তু শেষ সময় মাঠে নেমে পড়ছে। আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের ভোটার বলেন, সংখ্যালঘু ভোটার বলেন, মানে সর্বস্তরের ওই মববাজদের একটা গ্রুপ ছাড়া, যাদের আধিপত্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তারা ছাড়া আর সর্বস্তরের মানুষ কিন্তু নেমে গেছে। যারা জীবনে ধানের শীষে ভোট দেয়নি, তারাও যে ধানের শীষে ভোট দিয়ে আসছে শুধু নিজেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। এই আঘাতে বিএনপি ঘুরে দাঁড়াইছে। যখন চতুর্মুখী আঘাত, বিএনপিকে হটাইতে হবে, বিএনপিকে হটাইলেই 16 কলাপূর্ণ। ভাই, শুধু 16 মাসের চিন্তা করেন যে মবগুলো তৈরি হয়েছে, এবং ডক্টর ইউনূস আর 5 দিন আছে ক্ষমতায়, নির্বাচন হলেই তো শেষ। যেমন আজকে থেকে তো আসলে কার্যত মানে ইউনূস সরকার বলে কিছু নেই, এটা এখন ইন্টারিম আর কি, জাস্ট ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা বিএনপিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষের পরই নতুন মোড় নেয় রাজনীতি। বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নির্বাচনী মাঠে সহযোগিতার প্রতিশ্রুতি থাকলেও জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে কোনো সহযোগিতা না করার অভিযোগও তোলা হয় দলের পক্ষ থেকে। নির্বাচনের পরপরই প্রকাশ্যে এসব অভিযোগের পর প্রশ্ন ওঠে, তবে কি ফাটল ধরছে জামায়াত এনসিপির সম্পর্কে? নির্বাচনী ময়দানে এনসিপির বড় অভিযোগ ছিল জামায়াতের আর্থিক সহযোগিতা। এনসিপির প্রার্থীরা জানান, প্রতিটি আসনে জোট শরিকদের জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল আসন ভাগাভাগি নিয়েও দেখা গেছে চরম সমন্বয়হীনতা। 30টি আসন এনসিপিকে ছাড়ার কথা থাকলেও নরসিংদী 2 ও চট্টগ্রাম 8-এর মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এমনকি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের জনসভাগুলোতেও এনসিপির আসনগুলো উপেক্ষিত ছিল বলেও অভিযোগ তোলেন তারা। এনসিপি নেতারা নিজ আসনে হারার পেছনে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের অসহযোগিতাকেই মূল কারণ হিসেবে দায়ী করছেন। সবশেষ এনসিপি নেতা সরোয়ার তুষার হেরে যাওয়ার পর ফেসবুকে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে দায়ী করে পোস্ট করেছেন। এদিকে বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীরা জোটের কাছে সহযোগিতা পাননি বলেও দাবি করেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, জোটের শরিকদের অসহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। এদিকে জামায়াত এনসিপি জোটে ফাটলের ইঙ্গিত দেন জাবেদ রাশিন। জোটের ফাটল ইস্যুতে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তামান্না তাবাসসুম।